টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ। হাঁটু পানি মারিয়ে ঢুকতে হয় কেন্দ্রে, জলমগ্ন মহাসড়কে যাত্রী ভোগান্তি। সকালে খুব পানিতে ভিজে আসতে হয়েছে, রাস্তা পুরো পানি ছিল, অনেকের কোমর পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সচেতন, উনি কিন্তু সারা দেশের খবর রাখেন। কিছুক্ষণ আগে তিনি আমাকে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে তোমার এখানে কয়টি হলে পানি উঠেছে। আমি বলেছি স্যার আমাদের এখানে একটি হলেই পানি উঠেছে। 5 বছরের মধ্যে 41 লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড। বরিশালে প্রধানমন্ত্রী বললেন নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার। গৌর নদীতে গাছের চারা রোপণ। এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। সড়ক সংস্কারের কথা বলে জামালপুরে অভিনব প্রতারণা। জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে ধোঁকা দিয়ে রাস্তার ইট তুলে বিক্রি করেছে একটি চক্র। এলাকার মানুষ তো যাতায়াত করতেই পারতেছে না, হাজার হাজার লোক এই রাস্তায় চলাচল করতেছে। মেহেরপুরে স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম, পচা ডিম আর ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ। শিক্ষক অভিভাবকদের ক্ষোভ। পাউরুটির ডেট আবার থাকে আর ডিমগুলো পচা হয়, কলা কয়েক সময় কাঁচা থাকে। এভাবে চলতে থাকলে তো বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে, নষ্ট হবে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। সমাধিতে দোয়া মোনাজাত, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কুমিল্লা শহরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বিষয়টি নজরে আসায় টেলিফোন করে পরীক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও কয়েক জেলায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়, ব্যাহত হয় যান চলাচল। আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হাঁটু পানি ঠেলেই পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় দুটি ছোট নৌকারও। এমন চিত্র কুমিল্লা শহরের সরকারি মহিলা কলেজ কেন্দ্রের। গতরাত থেকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টি হয় কুমিল্লায়। পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এরই মাঝে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে গিয়ে নাকাল হতে হয় শিক্ষার্থীদের। পরিস্থিতি বিবেচনায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা বেশি সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। সকালে খুব পানিতে ভিজে আসতে হয়েছে, তো এটা খুব অনেকটাই কষ্ট হচ্ছে। রাস্তা পুরো পানি ছিল, অনেকের কোমর পর্যন্ত। এভাবে আসলে পরীক্ষা দেওয়া যায় না। রিক্সা পাই নাই, বাসা থেকে এতটুকু পর্যন্ত হেঁটে আসছে। বাচ্চারা অনেকটাই নার্ভাস। অনবরত বৃষ্টি ছিল, উচিত ছিল আজকে পরীক্ষাটা স্থগিত রাখার জন্য। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, সেটা বোঝা যাচ্ছে না, সেই বিষয়টা চিন্তা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী পরীক্ষা যেটা আমাদের ভাষা সৈনিক অজিত গুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সচেতন, উনি কিন্তু সারা দেশের খবর রাখেন। কিছুক্ষণ আগে তিনি আমাকে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে তোমার এখানে কয়টি হলে পানি উঠেছে। আমি বলেছি স্যার আমাদের এখানে একটি হলেই পানি উঠেছে। বলছে এটার কী অবস্থা? তখন আমি ওনাকে বিস্তারিত জানিয়েছি। বিঘ্নে যেন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করেছি এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আধা ঘন্টা পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বাড়িয়ে দিয়েছি। ঠাকুরপাড়া স্টেডিয়াম এলাকা, রেসকোর্স, কান্দিরপাড় সহ শহরের বেশিরভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। কোথাও কোথাও পানি ঢোকে বাসাবাড়ি, দোকানপাটেও। শহরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার পর্দা মনে করেন, ফোন কাভার, এগুলো অনেক, এটা কি বলবো। সিটি কর্পোরেশনের ড্রেন যেগুলো আছে এগুলো সঠিকভাবে পরিপূর্ণ করে পরিষ্কার রাখে সবসময়, তাইলে এগুলা প্রতিরোধ করা সম্ভব।
টানা বৃষ্টিতে আজও সাভারের বিভিন্ন এলাকা জলমগ্ন। ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কের কয়েকটি পয়েন্ট পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এছাড়া জামগড়া, জিরাবো, বাইপাইল সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আশুলিয়া, শ্রীপুরে জলাবদ্ধতার দুর্ভোগ দূর করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আমার মাল সামানা সব ডুবে গেছে, তখন টাকা দেওয়া সম্ভব না। আজকে যদি ভালো একটা ড্রেনেজ ব্যবস্থা থাকতো, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, তাইলে আমাদের এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমতো। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। পানিবন্দী এলাকার মানুষের আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জলাবদ্ধ এলাকার চিত্র কেমন দেখছেন জানাবেন, আর দুর্ভোগের বিষয়ে স্থানীয়রা কি বলছেন? যে 8 ঘন্টা অতিবাহিত হয়েছে, অর্থাৎ 9টা থেকে এখন পর্যন্ত কিন্তু 8 ঘন্টায়ও আসলে যে জলাবদ্ধতা সেটি কিন্তু নিরসন হয়নি। এই নিরসন না হওয়ার যে বড় কারণটি আসলে সাধারণ মানুষ বলছেন যে যেই সমস্ত ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে সেগুলো আসলে অধিকাংশই অপরিকল্পিত। এছাড়া যে প্রধান যে খালটি রয়েছে কান্দি খাল পানি নিষ্কাশনের শহরের, সেই খালটিও কিন্তু অনেক দূরেই কিন্তু বিশেষ করে দখল এবং দূষণ দুটোই কিন্তু ভর করার কারণে এই শহরের জলাবদ্ধতা কিন্তু দীর্ঘ 1 যুগেরও অধিক সময় ধরে কিন্তু এই অবস্থা চলছে। আজকে কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, 24 ঘন্টায় কিন্তু 137.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার মধ্যে 3 ঘন্টায় কিন্তু 107 মিলিমিটার যে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই 3 ঘন্টার পানিতেই কিন্তু এই শহরের যে অচল অবস্থা হয়েছে, অর্থাৎ প্রতিটি এলাকার অলিগলিতেই কিন্তু যেখানেই যাচ্ছে মানুষ সেখানেই কিন্তু পানি। এখনো আমি যে জায়গাটিতে রয়েছে এটি কিন্তু কুমিল্লা সরকারি মহিলা কলেজ সড়ক। এখানে কিন্তু মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সড়ক এবং এটি দিয়ে চলাফেরা। আমরা আসলে এই পথচারীদের কাছে একটু জানতে চাইবো, ভাই এই সড়ক দিয়ে তো চলাফেরা করেন, এটা তো একটা গুরুত্বপূর্ণ সড়ক, অন্যান্য জায়গার কি অবস্থা পানি? পানির জন্য আসলে অনেকটা ঘুরে আসছি, সব জায়গায় মেন সড়কগুলো সবগুলোতেই পানি। আর বৃষ্টিটা আসলে এমন হয়েছে আসলে সব জায়গায় পানি, আমাদের ঢাকায় পানি, চিটাং পানি, সিলেটও অনেক পানি। তো এখানে ধন্যবাদ। আসলে কুমিল্লা শহরের কিন্তু আসলে প্রতিটি সড়কেই যারা বিশেষ করে মোটরসাইকেলে চলাফেরা করেন তারা কিন্তু এই ঘুরে ঘুরেই চলছেন। তুমি তো আসলে শহরে ঘুরতেছো দেখছি বেশ সময়, মানে সব জায়গায় কি পানির একই চিত্র দেখতেছো না ভিন্ন? সকালে একই ছিল, এখন কিছু কমছে আর কি, এখন পানি আছে আপাতত একই ঘুরে ঘুরে। ধন্যবাদ। শুনছিলেন আসলে পানির যে বিশেষ করে পানি নিষ্কাশনের যে গতি সেটি কিন্তু আসলে একেবারেই ধীর গতিতে পানি নামছে, ফলে কিন্তু যে শহরের অলিগলি পথ কিন্তু এখনো অধিকাংশ পথে কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। মারফি। খোকন, আপনাকে ধন্যবাদ। অতিবৃষ্টি, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে খালপাড় ও বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, দেশকে সুরক্ষিত রাখতে হলে গাছ রোপণের পাশাপাশি নিতে হবে যত্ন। পৃথক অনুষ্ঠানে জানান, 1 বছরে 41 লাখ পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। বরিশাল থেকে আরেফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন আল আমিন তালুকদার। দায়িত্ব গ্রহণের পর প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গতানুগতিক আনুষ্ঠানিকতা বাদ দিয়ে প্রাধান্য দেন গাছের চারা রোপণে। সরকার প্রধানের নেতৃত্বে গৌরনদী উপজেলায় নতুন খনন করা শরিকল, বাটাজোর, খালপাড়ে একযোগে 2,500 গাছের চারা রোপণ করা হয়। শিডোর আয়লার মতো ভয়াবহ দুর্যোগে প্রায় ক্ষতবিহল বাটাজোর, খালপাড়ে একযোগে 2,500 গাছের চারা রোপণ করা হয়। শিডোর আয়লার মতো ভয়াবহ দুর্যোগে প্রায় ক্ষতবিক্ষত উপকূলীয় অঞ্চল বাঁচাতেই সরকারের এই উদ্যোগ। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ
থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই এবং ইনশাআল্লাহ আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। বৃক্ষরোপণের উৎসব ছড়িয়ে পড়ে নগরীর 30 গোডাউন খালপাড়ে। দেশীয় প্রজাতির ফুল ফলের সাথে প্রধানমন্ত্রী সেখানে রোপণ করেন বরিশালের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারকেল গাছের চারা। নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। শুধু কনক্রিটের উন্নয়ন নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী করতে বরিশাল সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষায়। যদিও এমন উদ্যোগ বিএনপি সরকারের নতুন নয়। 1977 সালে জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তর। খালেদা জিয়ার হাত ধরে নিষিদ্ধ হয় পলিথিন, সেই সঙ্গে প্রণয়ন হয় জাতীয় পরিবেশ নীতি। তারই সন্তান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরে দেশের 25 কোটি গাছের চারা রোপণ করার। গৌরনদীতে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের মতামত শুনেন প্রধানমন্ত্রী। জানান, নারীদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতেই তার সরকারের এই পরিকল্পনা। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দেব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে প্রায় ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। এ সময় দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সকালে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তা দুপাশে সরকার প্রধানকে স্বাগত জানাতে ছিল জনতার ঢল। আরেফিন শাকিল, যমুনা নিউজ, বরিশাল। যশোরে পূর্ব বিরোধের জেরে রুবেল হোসেন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার তেল পাম্পের পাশে এই ঘটনা ঘটে। নিহত রুবেল খাজুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। পরিবার জানায়, সকালে রুবেল খাজুরা বাজারে সেলুনে যায়। সেখান থেকে বের হলে একই গ্রামের রাবি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, হত্যার কারণ জানতে তদন্ত চলছে। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। ইটের সলিং করা সড়কে কার্পেটিং হবে, এই ঘোষণা দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও এলাকাবাসীকে ডেকে জিলাপি খাই উদ্বোধন করা হয়। এরপর 1 মাস ধরে ইট খুলে সরাসরি বিক্রি করে প্রতারক চক্র। একই কৌশলে আরেকটি সড়কের ইট বিক্রি করার সময় স্থানীয়দের কাছে ধরা পড়ে তারা। বেরিয়ে আসে অভিনব প্রতারণা। ঘটনাটি ঘটেছে জামালপুরের রশিদপুর ইউনিয়নের 2টি গ্রামীণ সড়কে। এদিকে সড়ক দুটিতে নতুন কোনো প্রকল্পের বিষয়ে কিছুই জানে না এলজিইডি। মাত্র 2 মাস আগেও জামালপুর রশিদপুর ইউনিয়নের গাজারিয়াটা থেকে ময়নার মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কটিতে ছিল ইটের সোলিং। এখন সেই সড়কে হাঁটা চলাই কষ্টকর। নতুন কার্পেটিংয়ের কাজ শুরু হবে, তাই স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও এলাকাবাসীর উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করা হয়, বিতরণ করা হয় জিলাপি। এরপর 1 মাস ধরে সড়কের ইট খুলে বিক্রি করে প্রতারক চক্র। ফলে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী। নেতাকর্মী আরো কয়জন আছিল, সাথে থাইকা বললো যে আপনাদের রাস্তা হয়ে গেছে, আপনাদের রাস্তার কাগজপাতি হয়েছে, এই ইট তোলা লাগবে, ইট তোলার পরে রাস্তা কার্পেটিং হবো। 3 কিলোমিটার মতো এই রাস্তাটা দৈর্ঘ্য হবে। এখন এলাকার মানুষ তো যাতায়াত করতেই পারতেছে না, হাজার হাজার লোক এই রাস্তায় চলাচল করতেছে। এমন অবস্থায় গ্রামবাসী খুব বিপজ্জনক ভিতরে আছে। গাজারিয়াটা গ্রামের ঘটনা সফল হওয়ার পর গত 16 জুন চাঁদপুর এলাকায় আরেকটি সড়কের ইট খুলে বিক্রির চেষ্টা করে চক্রটি। তবে প্রকল্প সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় মূল হোতা মান্নান সহ 11 জনকে পুলিশে দেয় স্থানীয়রা। উদ্বোধন করে গেল, তা আমরা জিজ্ঞাসা করলাম কি আস্থা কি, কলে আস্থা হবে,
আমরা এটা তুলে নিয়ে নতুন করে রাস্তা এটা কার্পেটিং হবো। টাউরি করে বলে কইলে আস্তা করে দিমু ইটটি তুলন লাগবো ওইনি কইয়া ইটটি তুলে চালাইছি। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধিরাও জানান তারাও প্রতারণার শিকার হয়েছেন। তারা বলছেন সরকারি প্রকল্পের কাজ ভেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আমাদের কাছে তথ্য ছিল যে সেপ্টেম্বরের দিকে ঢাকা এলজিডি অফিস থেকে টেন্ডার হয়েছে, ঢাকার লোকই কাজ পাইছে, স্থানীয় লোক দ্বীপায়ত ইউনিয়নের উনি সাব কন্ট্রাক্ট নিয়ে আসছে, উনি কাজ করবেন। আমরা মূলত কাজের গুণগত মান এবং কাজে যাতে কোনো কেউ বিঘ্ন না ঘটায় আমরা এই আশ্বাস দেওয়ার জন্যই সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছিলাম। এটা আসলে জনগণও বুঝতে পারে নাই, আমরাও প্রথমে বুঝতে পারি নাই। পরবর্তী সময়ে আমার সন্দেহের উদ্যোগ হলে এটা আমি স্থানীয় এলজিডি চিফি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলি, আমাদের সদর উপজেলায় আমি খোঁজ নেই, কিন্তু দেখা যায় যে আসলে এইখান থেকে টেন্ডার হয় নাই। সড়ক দুটি এলজিডির আওতাভুক্ত হলেও সেখানে নতুন কোনো প্রকল্প অনুমোদনের তথ্য নেই। দুর্ভোগ এড়াতে নতুন করে সড়ক সংস্কারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই রাস্তাগুলো খুব দ্রুত গতিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অলরেডি একটা রাস্তা কিছুটা হলেও পুনঃসংস্কার করা হয়েছে এবং বাকিগুলো করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাস্তার ইটু ট্রেনের বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে। প্রাথমিক হিসেবে দুটি সড়ক থেকে অন্তত ২৬ লাখ টাকার ইট বিক্রি করেছে প্রতারক চক্র। এখন স্থানীয়দের দাবি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত সড়ক দুটি পুনর্নির্মাণ করা হোক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে চালু করা হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচির খাদ্য সামগ্রী নিয়ে উঠেছে নানা অভিযোগ। মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ার বিষয়টি সামনে আসে, যা নিয়ে চিন্তিত অভিভাবকরা। মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের দেয়া ১৩৩টি ডিমের মধ্যে ২০টির অবস্থা এমন। ডিম ভাঙতেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত তরল, মাঝে মাঝে বনরুটিতেও পাওয়া যায় ছত্রাক। কলার মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা। অভিযোগ রয়েছে শুধু এই বিদ্যালয় নয়, গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই মাঝে মাঝে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয়। পাউরুটির ডেট আবার থাকে আর ডিমগুলো পচা হয়, কলা কয়েক সময় কাঁচা থাকে। এভাবে চলতে থাকলে তো বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে, নষ্ট হবে। শিক্ষকরা বলছেন প্রজেক্ট শুরু হওয়ার আগে তাদের দেয়া হয়নি কোনো প্রশিক্ষণ কিংবা দিক নির্দেশনা, ফলে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের দায় নিতে হচ্ছে তাদের। এদিকে দায় অস্বীকার করে শিক্ষকদের ওপর দোষ চাপাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যে খাবার দিয়ে যায় ওই খাবারের মান ছিল খারাপ, ডিম দিয়ে গেছিল, সেই ডিম সিদ্ধ করার সময় নষ্ট ছিল। এই কাজগুলো করতে যেমন পাঠদানে ব্যাহত হয়, আবার এইগুলো হলে যখন অসম্মত হয় তখন বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার হয়, সেই সমস্ত দায়ভার শিক্ষকের উপর চলে আসে। এটা আমাদের জন্য খুবই কষ্টের, কিন্তু মূল দায়ভারটা কে নেবে? মূল দায়ভারটা ঠিকাদার নেবে। তারা যদি স্কুলে রেখে দেয়, এটা অনেক স্কুলে রেখে দিচ্ছে খাবার, মনে করেন থেকে যাচ্ছে, সেই খাবারগুলো পরবর্তীতে আনতেছে সামনে। বিষয়টি সামনে আসলে নড়েচড়ে বসে শিক্ষা কর্মকর্তারা। গঠন করা হয় ২ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটিতে উঠেও আসে সত্যতা। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা খাবারের মানের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এইভাবে যদি ধরা পড়ে, আমরা যেখানেই ধরা পড়ে সেখানেই আমরা এটা রিকভারির চেষ্টা করি। শিক্ষার্থীদের খাদ্যের মানের বিষয়ে আমরা একেবারে আপোষহীন। এখানে কোনো পচা বা খাবার নিম্নমানের, এটা আমরা কোনো মতেই গ্রহণ করব না এবং গ্রহণযোগ্য হবে না। গাংনী উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০,০০০ শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বনরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট সরবরাহ করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। শিল্পপতি নুরুল ইসলাম ছিলেন দুর্নীতির বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদী বাদীঘর। কখনো আপোষ করেনি অন্যায়ের সাথে। একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে অবদান রেখেছেন দেশের উন্নয়নে। ছিলেন এক স্বপ্নবাজ মানুষ। তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যমুনা টেলিভিশনে আয়োজিত স্মরণ সভায় দেশ বরেণ্য এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন আলোচনায় অংশ নেওয়া বক্তারা।
স্বাধীনতা যুদ্ধের পর নতুন বাংলাদেশ গড়তে একজন শিল্প উদ্যোক্তা, একজন সাহসী স্বপ্নবাজ মানুষের ভূমিকা ও অবদান কেমন ছিল তা নিয়ে এক মনোমুগ্ধকর আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে অংশ নেন যমুনা পরিবারের এক ঝাঁক কাণ্ডারি। সবাই মানা করছিল যে আপনি অফিস করেন না, করোনার মধ্যে তো অস্থির হয়ে গেছিলেন যে অফিস করার জন্য। পাবেন এরকম মালিক হাসপাতালে শুয়ে আছে, এমন ওটা অবস্থায় আমরা বেতন পাইছি কিনা বলছে। যে আমার দেখা সবচেয়ে সাহসী মানুষের মধ্যে অবশ্যই আমাদের চেয়ারম্যান সাহেব অন্যতম একজন, যে পৃথিবীর কোনো কিছুই তাকে ভয় কাবু করতে পারতো না, আয়রন ম্যান ছিলেন। আমরা ভবিষ্যতেও চাই উনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেটা পুরোপুরি তো আর আমরা পারবো না। আমাদের কাছ থেকে যার যার অবস্থান থেকে সেটা যেন আমরা অনুসরণ করি, আমরা সততার পথে থাকি। যিনি মাত্র ৩৯ বছরের কর্মময় জীবনে ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার এক অবিশ্বাস্য গল্প রেখে গেছেন আগামীর বাংলাদেশের জন্য, তিনি নুরুল ইসলাম বাবুল। নুরুল ইসলাম বাবুল বাইরে যেমন শ্রম দিয়েছেন, প্রতিষ্ঠান গড়েছেন, পরিবারের ক্ষেত্রেও তিনি অত্যন্ত নিষ্ঠাবান একজন স্বামী ছিলেন, পিতা ছিলেন, অভিভাবক ছিলেন। গত 15 বছরে যে ভয়াবহ তাণ্ডব আমরা দেখেছি, সেই তাণ্ডবের পরে তো এখন এটা আমরা বিশ্বাস করি যে দেশে কথা বলা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয়। সেই রকম একটা ঝুঁকিপূর্ণ পৃথিবীতে বসেও বিশাল প্রতাপশালী শাসকদের সামনে দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে নিজেকে জাহির করেছেন এবং বলেছেন, আমার পত্রিকা, আমার চ্যানেল কারো কাছে মাথা বিক্রি করে না। উনি চাইতেন যমুনা টেলিভিশন পৃথিবীতে শীর্ষ টেলিভিশন হিসেবে থাকবে, প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা ধারণ করেছি এবং এখনো আমরা সেটা ধারণ করে চলি এবং এখনো আমরা আপোষহীনভাবে চলি। রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে বিশাল এই শিল্প গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার কঠিন দায়িত্ব পালন করছেন নুরুল ইসলামের সহধর্মিণী। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার হবে, আমি এইভাবে আমি এগিয়ে যেতে চাই। ওনার সবসময় একটা জিদ তার ভিতরে ছিল, তার মেধা ছিল, তার শক্তি ছিল, তার বল ছিল। অন্যের সাহায্যে তিনি ভর করে হাঁটতে শিখে নেই। তিনি তখনই একদিকে ব্যবসা বাণিজ্য আর এদিকে তিনি আমাকে বিয়ে করেন। এর আগে সকালে বনানীতে শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন পরিবারের সদস্যরা। তাকে জান্নাতের মহান সম্মানিত আসনে সমাসীন করেন মাওলা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর সহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বিভিন্ন জেলায়। সকালে গাজীপুর, শ্রীপুরের শফিপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের উদ্যোগে আয়োজিত মাহফিলে স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে প্রায় ৪,০০০ শ্রমিকের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিক, কর্মচারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়ায় নবাবগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। পরে যমুনা গ্রুপের নবাবগঞ্জ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। নাটোরের হুগলবাড়িয়া এলাকায় যমুনা ডিস্ট্রিলারি কারখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কর্মময় জীবন আলোচনা করে বক্তারা বলেন, দেশবরেণ্য নুরুল ইসলাম সারা জীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার জন্য বাংলাদেশের অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ডিস্ট্রিলারি টেকনিক্যাল পরিচালক সহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে ৭ দিনব্যাপী কর্মসূচি পালন করছে যমুনা ডিস্ট্রিলারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। দুপুরে মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মে কৌলিন্যে অনন্য এক জীবন, এই প্রতিপাদ্যে সকল কর্মকর্তা, কর্মচারী
কালো ব্যাজ ধারণ করেন। এ সময় পবিত্র কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিম, অসহায় ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত 7,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোর দিশারি হয়ে পথ দেখিয়েছিলেন তিনি। ত্যাগ, নিষ্ঠা, শ্রম আর সততার পুঁজিতে গড়েছেন শিল্প সাম্রাজ্য। হানাদারদের কবল থেকে দেশ মুক্ত করার পর উদ্যোগী হয়েছিলেন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে। বলছি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা। 2020 সালের এই দিনে মৃত্যুবরণ করেন বরেণ্য এই শিল্পপতি। রেখে গেছেন তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আর অসংখ্য নিবেদিত প্রাণকর্মী। যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান জানালেন, হাজারো কর্মীর স্বপ্ন এবং কোটি মানুষের আস্থায় অমর হয়ে আছেন নুরুল ইসলাম। দৃষ্টির আড়ালে তিনি অস্তিত্বে দীপ্তমান, সদা জাগ্রত অধ্যায়। মৃত্যুবার্ষিকীতে এই কীর্তিমানের প্রতি অতল শ্রদ্ধা। এর খবর হবে সত্য, সুন্দর এবং স্বাধীনতার পক্ষে, মহান মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে। আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি। তিনি প্রজন্মের স্বপ্নদ্রষ্টা, একজন বীর মুক্তিযোদ্ধা। শিল্পখাতকে দিয়েছেন দুহাত উজাড় করে। বিশ্বাস করতেন সাধারণ মানুষের স্বপ্নও বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ। 1946 সালের 3 মে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া নুরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে লড়েছেন দেশের জন্য। স্বাধীনতার পর সেই লড়াই পরিণত হয় দেশ গঠনের। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ উনি দেখতে পেলেন। আইন শৃঙ্খলা একেবারেই নেই, অর্থনীতির চাকা একেবারেই নেই, একদম শূন্য। তখন শিল্পপতি হিসাবে তিনি মিল কারখানা একটার পর একটা করে গেলেন। তিনি এই বেকারত্ব, যারা বেকার তাদের চাকরি নাই, তাদের এই চাকরি দেবার জন্যই তিনি এই মিল কারখানাগুলো করেছিলেন। 1974 সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। ছোট্ট এক উদ্যোগ থেকে গড়ে ওঠে দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্ক। এই যে আজকে যেখানে বসে আছি, যমুনা ফিউচার পার্ক, এটা কি একটা জায়গা ছিল। এখানে মানুষও আসতো না। উনি যখন এখানে একটা শপিং মল করবে বলে যখন করা শুরু করলো, আশেপাশের লোকজন শুধু বলতো উনি কি পাগল, উনি একটা শপিং মল করতেছে কোটি কোটি টাকা খরচ করে, এখানে কেউ আসবে, এই মলগুলি কি চলবে, ব্যবসা বাণিজ্য কি হবে, উনি আসলে একজন পাগল, এগুলি বলতো। কিন্তু উনি পাগল নয়, উনি ভাবতো যে আমি এটা যদি একটা বিশ্বের মাঝে একটা শপিং মল করতে পারি, পৃথিবীর থেকে অনেক লোক এই শপিং মলে আসবে। শুধু ব্যবসা বাণিজ্য নয়, সমাজ গঠনেও দিশারি হয়েছিলেন এই আলোকবর্তিকা। সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যম গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশন। দেশের মানুষের আস্থা আর নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে তারই হাতে গড়া প্রতিষ্ঠান। তারপরে উনি ভাবলেন যে নিপীড়িত, নির্যাতিত, ব্যথিত মানুষদের পাশে কেউ যায় না। সবার কথা উঠে, কিন্তু ওদের কথা যাওয়ার, ওদের গেট পর্যন্ত আসতে পারে না। এদের কথা চিন্তা করে, ভাবনা করে উনি আপনার যুগান্ত পত্রিকাটা সৃষ্টি করেন, পাশাপাশি যমুনা টেলিভিশনও সৃষ্টি করেন। কার জন্য করেছেন? ওনার জন্য? ওনার জন্য না, উনি মানুষের জন্য, জনগণের জন্য। সত্যের জন্য আপোষহীন অবস্থান, কর্মীদের প্রতি দায়িত্ববোধ এবং দেশের প্রতি গভীর ভালোবাসাই ছিল নুরুল ইসলামের নেতৃত্বের ভিত্তি। তিনি বিশ্বাস করতেন সাফল্যের প্রকৃত অর্থ মানুষের কল্যাণ। সালের 13 জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আমি আজকের এই দিনে তার বিদেহের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে প্রত্যেকের কাছে আমি একটা কথা বলি, তার জন্য দোয়া করবেন। কিছু মানুষ চলে গেলেও থেকে যায় তাদের কর্ম, সৃষ্টি। স্বপ্ন সারথী নুরুল ইসলাম সেই বাতিঘর, যার আদর্শ ধারণ করে তার দেখানো পথে হাঁটছে প্রতিষ্ঠানের কর্মীরা। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।